হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি এসেছি চায়নার একটা ঐতিহাসিক টেম্পলে। এটা সাধারণত চায়নার ইয়াংজু সিটিতে অবস্থিত, যেটা গুয়াংজু প্রভিন্সের মধ্যে পড়ে। তো আজকে এসেছি একটা বুদ্ধিস্ট টেম্পল। চায়নাতে কিন্তু অনেক বুদ্ধিস্ট টেম্পল আছে, তো অনেক সুন্দর সুন্দর আছে। এখানে আগে বলতে প্রায় 50 থেকে 60 বছর আগে বুদ্ধিস্টরা বসবাস করতো, কিন্তু কালে পরিক্রমায় হচ্ছে বুদ্ধিস্ট বলতে রিলিজন যে ব্যাপারটা আছে এটা ধীরে ধীরে চায়না থেকে উঠে যাচ্ছে। তারা এখন রিলিজন যে ব্যাপারটা আছে এটা বিশ্বাস করে না। তো আজকে আমি এখানে এসেছি আপনাদেরকে সুন্দর একটা টেম্পল দেখানোর জন্য। আসলে এখানে টেম্পলগুলো কীরকম হয়, চাইনিজ টেম্পলগুলো কীরকম, এটা দেখানোর জন্য। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনারা অবশ্যই এই ভিডিওটা উপভোগ করবেন। এই যে টেম্পলটা আছে, টেম্পলটা হচ্ছে গ্রামের একটা সাইডে, গ্রামের সাইডে হওয়ার এখানকার টেম্পলের যে বাইরে বিভিন্ন ধরনের দোকান পড়ছে, যেমন ফলের দোকান বলেন, তারপর হচ্ছে মিষ্টি আলু দোকান বলেন, তারপর এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, এখানকার যে গ্রামের মানুষগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের শাকসবজি এখানে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। এখানে বেশিরভাগ যে শাকসবজি বিক্রি করতে সেগুলো হচ্ছে বৃদ্ধ বলা যায়, বয়স্ক মহিলা, কারণ বয়স্ক মহিলারাই সাধারণত এই কাজগুলো করে থাকে। এক কথায় সেলসম্যানের দায়িত্বে বয়স্ক মহিলারা থাকে, এবং যে চাষাবাদ বলেন, অন্যান্য বিষয় বলেন, এখানেও মহিলারা থাকে কিন্তু বেশিরভাগ পুরুষ থাকে। চলুন এখন এত কথা না বলে টেম্পলের ভিতরের দিকে যাওয়া যাক, এই টেম্পলটা ঘুরে দেখা যাক। হ্যালো, আমরা এখন হচ্ছে টেম্পলের ভিতরে যাচ্ছি। অনেক সুন্দর একটা টেম্পল। আমি এখন প্রবেশপথ দিয়ে টেম্পলের ভিতরের দিকে যাওয়া শুরু করলাম। চায়না বলেন, চায়নার বিভিন্ন অঞ্চল বলেন, বিভিন্ন প্রভিন্স বলেন থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো আছে এই দেশগুলো থেকেও বুদ্ধির যারা শরণার্থী আছে তারা এই টেম্পলগুলোতে ভিজিট করে। আমি হচ্ছে এখন আমার বৌদ্ধ টেম্পল সম্পর্কে অতটা অভিজ্ঞতা নাই, কারণ আমি বৌদ্ধ ধর্মাবলম্বী না, এগুলো নিয়ে কোনো ঘাটাঘাটি বলেন অন্য কিছু করি নাই। কিন্তু এখানে আসার পর বুঝলাম যে চায়নাতে একসময় অনেক বৌদ্ধ অবলম্বী মানুষ বসবাস করত। বর্তমানে এটার সংখ্যা অনেক কম, কিন্তু তাদের যে প্রার্থনার স্থান বলা যায়, এই প্রার্থনার স্থানগুলো কিন্তু রয়ে গেছে। কিন্তু বুদ্ধিস্ট যে মানুষগুলো আছে এগুলা ধীরে ধীরে বিলুপ্তর পথে বলা যায়। এই টেম্পলটার নাম হচ্ছে গাওমিং টেম্পল। এটা প্রায় 1651 সালে, প্রায় 400 বছর পূর্বে কিং রাজবংশের সময় নির্মিত করা হয়েছিল। এই টেম্পলে প্রবেশ করার জন্য আমাকে বড় বড় 2টি গেট অতিক্রম করতে হয়েছে, যার মধ্যে এটা হচ্ছে আমার দ্বিতীয়তম, এবং গেটগুলো দেখতে অনেক সুন্দর। টেম্পলটাতে আসার পর দেখতেছি এখানে অনেক কাজ করতেছে, এটা সংস্কারণের কাজ চলতেছে এখন টেম্পলটাতে। এখানে যে রুমগুলো ছিল ওগুলোর ভিতরে হয়তো বড় বড় বুদ্ধিস্টদের মূর্তি ছিল প্রার্থনার জন্য, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এবং এখানে হচ্ছে আমার দিকে লক্ষ্য করবেন সংস্কারের কাজ হয়েছে। তো এগুলো সব কিছুই হচ্ছে আসে হচ্ছে সরকারের কাছ থেকে, অনুদানের মাধ্যমে আসে। এখানে হয়তো ধর্ম নাই, কিন্তু ধর্মের যে স্থাপত্যগুলো আছে এই স্থাপত্যগুলাকে টিকিয়ে রাখার জন্য এখানকার সরকার প্রচুর অর্থ প্রদান করে। আমি এখন টেম্পলের ঠিক ভিতরের দিকে চলে আসলাম। আমার হাতের সামনে দেখতেছেন যে অনেকগুলা ঘর এবং অনেক সুন্দর একটা স্ট্রাকচারের বিল্ডিং। এই বিল্ডিংটাতে অনেকগুলো রুম আছে। আমি চেষ্টা করব এই রুমগুলোর ভিতরে গিয়ে দেখার জন্য এখানে কি কি আছে। আমি এক এক করে প্রায় কয়েকটা রুমে প্রবেশ করলাম। প্রবেশ করার পর যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে বৌদ্ধদের বিভিন্ন ধরনের মূর্তি আছে যেগুলোতে তারা পূজা করে থাকে। আমার ক্যামেরার সামনে এখন যে স্থানটা দেখতেছেন এটা হচ্ছে এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় স্থান, যেটাতে গৌতম বুদ্ধের বড় একটা মূর্তি আছে। চলুন এই টেম্পলটার ভিতরের অংশ আপনাদেরকে দেখা যাক। এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে টেম্পলের মেইন আকর্ষণ। বিশাল বড় একটা মূর্তি আছে এবং চারপাশে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন বিভিন্ন ধরনের ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর করে সাজানো। চীনের বিভিন্ন জায়গা থেকে এখানে টুরিস্ট আসে ঘুরতে এবং
শুধু চায়না থেকে না, বাইরের দেশ থেকেও আসে এখানে প্রার্থনা করতে যারা এই ধর্ম অবলম্বী। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এখানে দুজন মহিলা পূজা করতেছেন। এবং যারা দেশ ভ্রমণ করে, এক কথায় ট্যুরিস্ট, তারা এই জায়গাগুলোতে বেশি ভ্রমণ করে থাকে। আমরা এখন টেম্পলের সামনের ফ্রন্ট সাইড থেকে আমরা এখন ব্যাক সাইডে যাচ্ছি। জানি না ব্যাক সাইডে কী আছে, হয়তো দেখার মতো অনেক কিছু থাকবে। এই টেম্পলটা অনেক বড় একটা টেম্পল এবং চায়নার ঐতিহাসিক টেম্পলের মধ্যে একটা টেম্পল। আমি এখন আছি টেম্পলের ঠিক পেছনের সাইডে। তো পেছনের সাইডে আপনি যদি লক্ষ্য করেন আলাদা একটা জায়গা আছে, এটা হচ্ছে শাওলিন। আমরা শাওলিনের নাম অনেক শুনেছি। তো চায়নায় শাওলিনের যে ব্যাপারটা আছে এটা অনেকটা ফেমাস চায়নাতে। আপনি চাইলে ওর ভিতরে যাইতে পারবেন না, কারণ শাওলিনদের ওখানে যাইতে সবাই অ্যালাউ করে না, যেটা চাইনিজ লোকদেরও করে না। আমরা তো ফরেনার, আমরা টুরিস্ট এখানে, তো আমাদেরকেও অ্যালাউ করবে না করে। আমি জানি না শাওলিন সম্পর্কে অতটা জ্ঞান নাই, কিন্তু যা টিভি বা ইউটিউব দেখে যা জানিস তা, তো তারা এখানে প্যাকলসা বলে অন্যান্য যা কিছু আছে সেটা করে। আমি এখন টেম্পল থেকে বাইরে আসছি। এক কথায় যে মেইন গেট আছে, মেইন গেট দিয়ে বাইরে এসে টেম্পলের ঠিক পেছনের সাইডে আসছি। এদিকে দেখেন, এটা হচ্ছে টেম্পলের পেছনের সাইড। তো পেছনের সাইডে এখানকার যে পরিবেশ, টেম্পলের সাথে একটা সুন্দর লেক আছে, এই যে দেখতে পাচ্ছেন লেক। তারপর এখানকার আবহাওয়া, এখানকার যে অন্যরকম একটা ব্যাপার। এখানকার এই পাশে হচ্ছে টেম্পলের আর একটা দরজা আছে, এই দরজার ভেতরে কিন্তু আমরা যাইতে পারবো না। আমি কিন্তু ভিডিওতে আমার শাওলিনের কথা বলেছি, কিন্তু শাওলিনের যে বিষয়টা আছে, এই যে এরিয়াটা আছে, এইখানে হচ্ছে শাওলিনরা থাকে। হচ্ছে শাওলিনরা তাদের যে কর্মকাণ্ড আছে সেগুলো এখানে করে থাকে। এই যে সুন্দর যে পরিবেশটা দেখা যাচ্ছে, সুন্দর যে স্থাপনাটা দেখা যাচ্ছে, এই স্থাপনাটা আমার মনে হচ্ছে এক সময় মানে এখানে রাজা ছিল, রাজারা এসে এখানে গোসল করতো, অনেক কিছু করতো। তো করার পর তারপর তারা ভেতরে যাইতো। তো এই যে জায়গাটা সেটা এইরকম দেখা যাচ্ছে। তো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।